সবাইকে শুভ দুপুর। আজকে আমরা আমাদের শুরু করব ক্লাস, সেটি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলে লেকচার 9 পারচেসিং। এটি সম্পর্কে আজকে আমরা জানবো। তো নরমালি দুটো ছবি দেখা যাচ্ছে এখানে, একটিতে ডলার সাইন আর একটিতে নিয়ে যাচ্ছে আমরা যে জিনিসপত্র কেনাকাটা করে। হ্যাঁ, তো পারচেসিং বলতে আমরা নরমালি যেটি বলি কেনাকাটা, বিজনেসের ক্ষেত্রে সেটিকেই বোঝাচ্ছে, কিন্তু একটু ভিন্ন ভাবে। সেটি হচ্ছে আমরা যেমন বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমাদের বাসায় কোনো কিছু থাকলেও বা না থাকলেও তেমনটা নয়, বাট বিজনেস বা কোনো একটা ফ্যাক্টরি এগুলোর ক্ষেত্রে, প্রোডাকশন হাউসের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু সিস্টেমেটিক ভাবে পারচেসিংটা করতে হয় সাধারণত। তো সেটি আমরা ইনভেন্টরি পড়েছিলাম। ইনভেন্টরিতে আমরা কি পড়েছিলাম, যে বাসায় অর্থাৎ গোডাউনে যখন আমরা ইনভেন্টরি এনে রাখতেছি, আমরা কিন্তু দেখেছিলাম যে আমরা বেশিও আনতে পারতেছি না, কমও আনতে পারতেছি না। তো একসাথে যদি অনেকগুলো নিয়ে আসি তাহলে কি হচ্ছে, ইনভেস্টমেন্ট কস্ট বেশি হয়ে যাচ্ছে, এবং এখানে যখন আমরা রাখতেছি তাহলে সেটির কষ্ট কিন্তু বেশি হচ্ছে, রাখার কষ্ট বেশি হচ্ছে, স্টোরেজ কস্ট বা হোল্ডিং কস্ট। আবার যখন কম আনতেছি তখন বারবার আনতে হচ্ছে, তখন আবার যে যাতায়াতের কস্ট সেটি বেড়ে যাচ্ছে। তো আলটিমেট কিন্তু আমাদের ইনভেন্টরি একটা সার্টেন লেভেলে কিনতে হচ্ছে, যেটা আমরা সেদিন দেখেছিলাম। তো এই যে কেনাকাটা, এটি সাধারণত প্রত্যেকটা ইয়ার পারচেস ডিপার্টমেন্ট রয়েছে, তারা সাধারণত কিছু স্ট্র্যাটেজি ফলো করে থাকে যে কিভাবে কিনলে সেটি ঠিকঠাক মতো হবে, প্রোডাকশনও বন্ধ হবে না, আবার কোম্পানির জন্য বার্ডেনও হবে না সেটি। তো চলো শুরু করা যাক আজকের লেকচার 9 পারচেসিং। আমরা দেখি, জানার চেষ্টা করব মোটামুটি। ওকে, তো সিম্পলি আমরা প্রথমে শুরু করব ডেফিনেশন দিয়ে। তো ডেফিনেশনে এখানে খুবই সহজ ভাবে দেওয়া আছে, বা দেখতে পাচ্ছি আমরা দুটো ছবি আমরা দিয়ে কিন্তু সবকিছু বোঝাচ্ছি, যে পারচেসিং ইজ দ্য অ্যাক্টিভিটি রেসপন্সিবল ফর কিসের জন্য, গেটিং দ্য রাইট ম্যাটেরিয়াল টু দ্য রাইট প্লেস এট রাইট টাইম এট দ্য রাইট কোয়ান্টিটি এট দ্য রাইট প্লেস। একবার রাইট প্লেস বলা হয়েছে, আরেকবার বলা দরকার নাই। ওকে, ঘটনা হচ্ছে যে আমরা পারচেসিং বলতে বুঝাই আমার যে জিনিসটা যখন দরকার, রাইট ম্যাটেরিয়াল টু দ্য রাইট প্লেসে রাইট টাইমে রাইট কোয়ান্টিটি পরিমাণ যে কেনাটা, সেটি কিন্তু পারচেসিং বলবো। এক্সেস পারচেসিং হয়, বা বেশি কেন বা লেস পারচেসিং, বাট পারচেসিং বলতে যেটা বুঝায় যে তোমার যে নিড সেটি ফুলফিল করবে, এক্সেসও না বেশিও না। বলা হচ্ছে দ্য পারচেসিং প্রসেস ইজ এ সাব প্রসেস অফ প্রকিউরমেন্ট এন্ড ফোকাস অন দা প্রকিউরমেন্ট। সম্পর্কে তো আমরা জানি যে প্রকিউরমেন্ট কি, যে কিনতে হবে, পুরো প্রক্রিয়াটাই, সবগুলো প্রসেসকে প্রকিউরমেন্ট বলে, তার ভিতরেই একটা প্রসেস পারচেসিং। বলা হচ্ছে প্রকিউরমেন্ট এন্ড ফোকাস অন দা ট্রানজাকশনাল phase associated with buying products and service. Activities involved within the purchasing process include creating purchase order, ordering products, services, or receiving products, arranging payment. Key focus on the purchasing being able to achieve short-term goals and include the cost and timing. Okay. তাহলে আমরা পারচেসিং বলতে কি বুঝলাম? পারচেসিং বলতে যেটা বুঝালো যে আমার রিকোয়ার্ড অ্যামাউন্ট অর্থাৎ যতটুকু দরকার রাইট টাইমে রাইট, সঠিকভাবে সঠিক প্লেসে কেনাটাই হচ্ছে পারচেসিং। ক্লিয়ার? তো বিজনেস পারচেসিং এর ক্ষেত্রে এটি খুবই বেশি পরিমাণে দেখা হয়। আমার পারচেসিং, ব্যক্তিগত পারচেসিং এর ক্ষেত্রে আমার যদি একটু লস হয়, বা আমরা লস করবোটা কেন, তো বাট বিজনেস পারচেসিং এর ক্ষেত্রে এই বিষয়টাকে খুবই কনসার্ন এবং সিরিয়াসলি দেখা হয়। ওকে, প্রকিউরমেন্ট ভার্সেস পারচেসিং যেটি বলছিলাম, যে প্রকিউরমেন্ট ফুল ওভারঅল প্রসেসটাকে আমরা বলছি, আর প্রকিউরমেন্ট পারচেসিংটা একটা প্রসেস, মানে একটা পার্ট প্রকিউরমেন্টের। যে ডিসপাইট প্রকিউরমেন্ট এন্ড পারচেসিং টাস্ক ইন্টারচেঞ্জিং, দে আর সেপারেট ফাংশন ইন দেয়ার ওন রাইট। এন্ড এ ব্রিফ ওভারভিউ যদি আমরা এখানে একটা দেখি, প্রকিউরমেন্ট আর হচ্ছে পারচেসিং, এটি হচ্ছে স্ট্র্যাটেজিক প্রসেস, আর এটি হচ্ছে ট্রানজিশনাল প্রসেস অ্যাক্টিভিটিস। যেমন কি, যেমন আইডেন্টিফাই নিডস এন্ড রিকোয়ারমেন্টস, তোমার কিনতে হবে কি হবে না সেটা আইডেন্টিফাই করবে প্রকিউরমেন্ট। আর পারচেসিং কি করবে, যে রিসিভ পারচেস রিকুইজিশন, এই শুধু পারচেস ডিপার্টমেন্ট কি করবে, যে হ্যাঁ একটা রিকুইজিশন আসছে, এত টন ফেব্রিক কিনতে হবে, বাট সে কিনে নিয়ে আসবে, কিন্তু সুতা কিনে নিয়ে আসবে, কিন্তু এই যে কিনতে হবে, এই কিনতে হবেটা কতটুকু কিনতে হবে এটা কে বলবে? এটাই বলবে হচ্ছে তোমার যে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট আছে,
সে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট। ওকে, নেগোশিয়েটস টার্মস কন্ডিশন এন্ড কন্ট্রাক্টস, বলা হচ্ছে যে ইভালুয়েট, তারপর কি করছে, সোর্সিং করছে, সোর্স দা ইভালুয়েট লোকাল, ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল সাপ্লায়ার, কে দিতে পারে, কোথা থেকে কিনতে পারি। আমরা বলি না যে আমরা একটা ছাগল কিনবো, যে হ্যাঁ কোন হাটে গেলে কিরকম ছাগল বের হয়, কত কম দাম পাওয়া যেতে পারে, বা লাইক আমরা কিন্তু যখন কিনতে যাই ধরনের চিন্তা ভাবনা করি। নেগোশিয়েট টার্মস কন্ডিশন এন্ড কন্ট্রাক্টস, কি কি রয়েছে সেগুলো কন্ট্রাক্ট নেগোশিয়েট করে। বিল্ড ম্যানেজ এন্ড সাপ্লায়ার রিলেশনশিপ বজায় রাখে। এরপরে কি করছে আমরা যদি দেখি, বলা হচ্ছে পারফর্ম কস্ট সেভিং এন্ড প্রফিট মার্জিন অ্যানালাইসিস করবে। ওকে, আর অপরদিকে আমরা যদি পার্চেসিং এর কথা বলি, সেটি বলা হচ্ছে যে রেইস, যেটি কি করছে, রিসিভ পার্চেস অর্ডার এন্ড রিকুইজিশন, সে অর্ডার পার্চেস রিকুইজিশন করছে। দেন কি করছে সে, বলা হচ্ছে যে ইভালুয়েট দ্য কোর্স ফ্রম সাপ্লায়ার, সে যাদের কাছ থেকে কেনার কথা, অর্থাৎ সাপ্লায়ার যারা মনে করি 2-3টা সাপ্লায়ার আছে, তাদের কাছ থেকে সে কোটেশন গুলো অ্যানালাইসিস করবে, যে দাম কে কিরকম দিচ্ছে, সেখান থেকে সে বেটারটা চুজ করবে। রেইজ এন্ড প্রসেস প্রসিডিউর পার্চেস অর্ডার, এটার জন্য যা যা করা দরকার সেটি করবে। রিসিভ গুডস, অর্থাৎ টাকা দিলে চেক দিতে হলে চেক দিবে, বা যেতে হলে যাবে, গিয়ে কিনে নেবে। রিসিভ গুডস সার্ভিসেস, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট, কিনবে সার্ভিস এবং একই সাথে ওয়্যার মানে রিসিভ করবে গুডস অথবা সার্ভিস, যেটাই আমরা তো প্রোডাক্ট কিনতে বলতে শুধুমাত্র টেনজিবল প্রোডাক্টও না, যেটা প্রোডাক্ট দেখা যায় না সেটিও তো, যেমন সার্ভিস, সেটিও তো আমরা কিনতে পারি। প্রসেস এন্ড অর্গানাইজেশন পেমেন্ট উইথ দ্য সাপ্লায়ার, সাপ্লায়ারকে পেমেন্ট করবে। আর প্রকিউরমেন্টটা তাহলে হচ্ছে হোল প্রসেস, তার ভিতরে একটা পার্ট হচ্ছে পার্সেস। এরকম ভাবে ভাবলে আমরা বুঝতে পারছি বা বুঝতে পারবো বিষয়টা। ওকে, এখানে প্রকিউরমেন্ট এন্ড পার্সেস দেখলাম। কেন আমাদের আসলে কিনতে হবে, এটা তো খুবই কমন মানে এই প্রশ্ন, যে কেন কিনতে হবে। হ্যাঁ, দরকার তাই কিনতে হবে, তাই না? তো চলো দেখি, বলা হচ্ছে অবজেক্টিভস অফ পার্চেসিং, কেন আমরা পার্চেস করব, বা পার্চেস ডিপার্টমেন্ট কেন পার্চেস করবে। ব্যক্তিগত জীবনে যদি আমরা মনে করি যে আজকে এটা কিনবো না, মানে কিনবো না, ব্যক্তিগত জীবনের পার্চেসিং এর সাথে যদি বিজনেস পার্চেস চিন্তা করি, তাহলে তো হবে না। বলা হচ্ছে টু মেনটেইন কন্টিনিউটি অফ সাপ্লাই, সাপোর্ট টু দ্য ম্যানুফ্যাকচারিং শিডিউল, আমার যে ম্যানুফ্যাকচারিং শিডিউল আছে সেটিকে মেনটেন করতে, কন্টিনিউ সাপ্লাই থ্রু এবং প্রোডাকশনকে সাপোর্ট দিতে গেলে আমার এটা কিনতে হচ্ছে। দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়াল কনসার্ন, আমার সুতা নাই, সুতা কিনে রাখতে হবে। বলা হচ্ছে মোস্ট ইন্ডাস্ট্রিয়াল কনসার্ন continuity operation is critical importance. The purchasing function must be concerned to minimize the elimination of disruption in production resulting from lack of material, equipments and supplies. তা মনে করো হঠাৎ করে প্রোডাকশন করতে তোমার এটা নাই, বা তোমার যেটি দরকার, তাহলে তো আর তোমার ব্যক্তিগত, যেমন তুমি বললা যে কালকে কিনলেও হবে, বাট ফ্যাক্টরি ক্ষেত্রে তো সেরকম হবে না, প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। সো বলা হচ্ছে টু মেইনটেইন দ্য কন্টিনিউটি অফ সাপ্লাই টু সাপোর্ট দ্য ম্যানুফ্যাকচারিং শিডিউলের জন্য আমাদের কিনতে হবে। টু মিনিমাইজ the investment in material inventory consist with safety and economic advantage. Investment in material and inventory, তুমি মনে করো যে অনেকগুলো ঘন ঘন কিনতে পারবো না, সব একবারে এনে রাখবো, আলটিমেট কি হচ্ছে, তোমার যে বললাম সেই জিনিসটা কিনতে তোমার কস্ট যাচ্ছে, তোমার ওয়্যার হাউস যাচ্ছে, অর্থাৎ রেন্ট যাচ্ছে, তার মানে কি সেটির কস্ট বেশি হচ্ছে। তো এখন তুমি যদি অনেকগুলো একসাথে কেনো, তাহলে তো তোমার ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। 100টা বই যদি তুমি কেনো, তাহলে তো কেটে যাবে। আর তোমার মাসে 10টা বই বিক্রি হয়, তুমি যদি 15টা করে এনে রাখো, তাহলে তো কোনো ঝামেলা নাই। তো এই যে 15টা কিনলে কিন্তু তোমার 15টার দাম দিতে হলো, আর যদি 100টা কিনো তাহলে 100টা। সো ইনভেস্টমেন্টটা কিন্তু চলে গেল সেখানে। ঠিক আছে, টু অ্যাভয়েড দ্য ডুপ্লিকেশন, ওয়েস্ট অফ সলিউশনস উইথ দ্য রেসপেক্ট ম্যাটেরিয়াল, যখন এই পার্চেসিং করা হয়, তো পার্চেসিং যখন করা হয় তখন আগের কোনো কিছু আছে কিনা, বা আমার র মেটেরিয়াল কতটুকু আছে সেটি কিন্তু অ্যানালাইসিস করা হয়। তো যার ফলে একই জিনিস বারবার কেনা হচ্ছে কিনা, ওয়েস্ট কতটুকু রয়েছে, অবসলিউশনস ম্যাটেরিয়াল কতটুকু রয়েছে যেটা কোনো কাজে লাগবে না, এই ধরনের যে রিস্কটা সেটি অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, যে ডুপ্লিকেশন, ওয়েস্ট, অবসলিউশন বাই ভিউইং ইচ পার্সেস লাইট রেঞ্জ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পার্টস। তো কি বলা হচ্ছে তাহলে, আমরা দেখলাম যে মেইনটেইন কন্টিনিউটি সাপ্লাই, যেটি অর্থাৎ আমাদের প্রোডাকশনটি, ইনভেস্টমেন্ট কস্ট কমাতে, অ্যাভয়েড ডুপ্লিকেশন কমাতে, আরো কিছু রয়েছে পয়েন্টস যেটার জন্য আমরা কিনবো সাধারণত, সেটা হচ্ছে টু মেইনটেইন দ্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ম্যাটেরিয়াল বেসড অন সুইটেবিলিটি ফর ইউজ, যে ভালো জিনিস বা খারাপ জিনিস যেটি আমরা কোনটা কিনবো, তবে এটাও কিন্তু পার্চেস ডিপার্টমেন্ট পার্চেসিং এর উপর ডিপেন্ড করে, যে অর্থাৎ অ্যাকচুয়াল টাকা অ্যাকচুয়াল জিনিস কেনা। আমরা বলি না যে রে ঠকে গেলাম,
বলা হচ্ছে যে procure material lowest cost consistent with quality and service required and to maintain the company's competitive position in the industry to conserve the profit position. এই প্রফিট পজিশন এই সমস্ত কারণে আমাদের আরো একটা রয়েছে টু ডেভেলপ দ্য ইন্টারনাল রিলেশনশিপ টু লিড দ্য আন্ডারস্ট্যান্ডিং হারমোনি অ্যামং দ্য ভেরিয়াস অর্গানাইজেশন রাইট ইন ইউর কোম্পানি। বলা হচ্ছে ইন্টারনাল রিলেশনশিপ বিল্ড আপ করতে, যেটি আন্ডারস্ট্যান্ডিং এবং হারমোনি এবং ভেরিয়াস অর্গানাইজেশনের সাথে আমাদের বিল্ড আপ করতে সাহায্য করবে। সেজন্য কিন্তু তুমি যখন কারো কাছে থেকে কেনাকাটা করবে তার সাথে কিন্তু তোমার একটা সম্পর্ক হয়ে যাবে। সো ভেরিয়াস রিজন রয়েছে আমাদের আসলে পার্চেসিং এর পিছনে। তো বিজনেস পার্চেসিং এর পিছনে যেমন মেইনটেইন যে আমরা দেখলাম, এখন আমরা একটু যদি দেখি যে ফাংশন অফ পার্চেস ডিপার্টমেন্ট অথবা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট বলা যেতে পারে। তো প্রকিউরমেন্ট অথবা পার্চেস ডিপার্টমেন্ট তাহলে কি করে? প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের কথা বলছি, তাহলে কি করবে? চেকিং ডিপার্টমেন্টাল পার্চেস রিকুইজিশন আছে কিনা কোথাও, স্ক্রুটিনিং দ্য পার্চেস রিকুইজিশন কতগুলো আছে, সিকিউরিং দ্য কোটেশন, কোন কোন কোম্পানি কোটেশন দাখিল করেছে, প্রিপেয়ারিং কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যানালাইজিং দ্য কোটেশন। তারপরে বলা হচ্ছে চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লায়ার, শিডিউলিং পার্চেস ডেলিভারিজ, ইন্টারভিউইং সেলসম্যান, নেগোশিয়েটিং কন্ট্রাক্টস, অ্যাওয়ার্ডিং পার্চেস অর্ডার, চেকিং লিগাল কন্ডিশন, কন্ডিশন অফ দ্য কন্ট্রাক্ট, ফলোইং আপ ডেলিভারি। সো এই যে বিষয়গুলো আমরা এখানে দেখতেছি পয়েন্টস গুলা, এগুলো হচ্ছে সাধারণত প্রকিউরমেন্ট অথবা পার্চেস ডিপার্টমেন্টের কথা আমরা বলতে পারি তাদের কাজ। এছাড়াও আরো কিছু কাজ রয়েছে, যেমন আমরা যদি দেখি সেটি হচ্ছে যে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। তুমি যে ম্যাটেরিয়ালটা কিনে নিয়ে আসলা তাহলে তো হবে না, সেটির মিনিমাম স্টক রয়েছে, মেইনটেনিং ইনভেন্টরি ব্যালেন্স কতটুকু সেটা, ইমপ্রুভিং ইনভেন্টরি টার্নওভার, ট্রান্সফার ম্যাটেরিয়াল আইনে রাখলে তো হবে না, সেটিকে জায়গা মতো রাখতে হবে এখান থেকে সরিয়ে, কনসলিডেটিং রিকোয়ারমেন্ট, অ্যাভয়েডিং এক্সেস স্টক এন্ড অবসোলিউশনস এন্ড স্ট্যান্ডার্ডাইজিং প্যাকেজ এন্ড কন্টেইনার। তুমি যদি স্ট্যান্ডার্ডাইজেশনের কথা যদি বলি যে একটা ট্রাকে মনে করো একসাথে মনে করো যে একটা ভ্যানে একসাথে 125টা বই আসে, তো তোমার কাছে বইয়ের সংখ্যা যদি 135টা হয়, তাহলে দেখা যাচ্ছে যে 110টা একটা ভ্যানে দিলে আর 10টার জন্য আরেকটা ভ্যান লাগতেছে। সো তোমাকে এমন ভাবে প্রকিউরমেন্ট করতে হবে বা কিনে নিয়ে আসতে হবে, সেটি হচ্ছে যে তোমার ভ্যান 125টাই তুমি কিনবে স্ট্যান্ডার্ড, অর্থাৎ যে তোমার সাইজ সেই অনুযায়ী স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হবে। তারপর রিসার্চ, ম্যাটেরিয়াল স্টাডিজ, কস্ট অ্যানালাইসিস, ইনভেস্টমেন্ট, সাপ্লাই পলিসি, ডেভেলপমেন্ট, সাপ্লাই প্রসেস, সোর্সেস, ইন্সপেক্টিং সাপ্লায়ার প্ল্যান, অল্টারনেটিভ ম্যাটেরিয়াল সোর্স, আরো কিছু রয়েছে যেমন মেকিং কস্ট এস্টিমেট, মেইনটেইনিং পারচেজ রেকর্ড, মেইনটেইনিং প্রাইস রেকর্ড, মেইনটেইনিং স্পেসিফিকেশন ফাইলস এটসেট্রা। তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম সবগুলোই আমাদের কিসের জন্য বলা হচ্ছে? ফাংশন অফ পারচেজ ডিপার্টমেন্ট। কোনো একটা কিছু কিনতে গেলে কোনো একটা অর্গানাইজেশনে সাধারণত এই কাজগুলো করতে হয়, তারপর কিন্তু তারা কিনতে পারে বা তারপর কেনাকাটা প্রসেস হয়। আমরা যেরকম হুট করে মন চাইলে কিনে ফেলি সেরকমটা কিন্তু নয়। ওকে, পারচেসিং প্রসিডিউর। তো আমরা তো জানলাম যে কোন কোন কাজগুলো করতে হয়, প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা একটু যদি দেখি, বলা হচ্ছে যে রিকগনিশন অফ দ্য নিড। প্রথমে আমাদের ওই যে পারচেস ডিপার্টমেন্ট কি করে? খুঁজে বের করে রিকগনিশন অফ নিড, কারো দরকার আছে কিনা বা কোথাও কতটুকু কি লাগবে কিনা। সিলেকশন অফ দ্য সাপ্লায়ার, কে দিবে? মনে করো আমার ডাইস শর্ট, ডাইস কিনবো, রিকুইজিশন আসলো যে ডাইস কিনতে হবে, তাহলে ডাইস কোথা থেকে কিনবো? হান্টসম্যান থেকে কিনবো নাকি ইন্ডিয়ান কোম্পানি থেকে কিনবো, কালার ওরিয়েন্ট থেকে কিনবো, কোথা থেকে কিনবো? সাপ্লায়ার সিলেকশন, তাহলে যে কম দিবে আমাকে ভালো জিনিস, কম দামে ভালো জিনিস, তার কাছে নিব। হ্যাঁ, প্লেসিং দ্য অর্ডার, তার কাছে অর্ডার প্লেস করব। ফলো আপ দ্য অর্ডার, অর্ডার ফলো আপ হবে। রিসিভিং এন্ড ইন্সপেকশন অফ দ্য ম্যাটেরিয়াল, অর্ডার হয়ে গেলে চলে আসলে সেটা আমরা কি করব? রিসিভ করব এন্ড সেই ম্যাটেরিয়ালটা ইন্সপেকশন করব যে আমরা যে জিনিসটা চেয়েছিলাম সেই জিনিসটা তারা আমাদেরকে দিয়েছে কিনা। পেমেন্ট অফ ইনভয়েস, যে টাকা দিলাম তার ইনভয়েস রাখবো। মেইনটেনেন্স অফ দ্য রেকর্ডস, এটা রেকর্ড রাখবো যে কার কাছ থেকে কতটুকু কি জিনিস কিনেছিলাম। তারপর বলছে মেইনটেইন অফ দ্য ভেন্ডর রিলেশনশিপ, তো যারা আমাদেরকে সাপ্লাই দেয় তাদের সাথে সাধারণত আমরা একটা রিলেশনশিপ বজায় রাখি, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যদি এরকমটাও দেখি যে আমরা যে একটা পাড়ার দোকানে যদি নিয়মিত খরচ নেই এবং তাকে টাকা পেমেন্ট করি, তো সে কিন্তু অনেক সময় আমাদেরকে বাকি দেয় বা অনেক কিছুই হেল্প করে। সো এই ধরনের রিলেশনশিপটা সাধারণত আমাদের ভেন্ডরের সাথে রাখতে হয়, কারণ কখন কি প্রয়োজন হয় তখন সেটা যদি অহিনকুল সম্পর্ক হয় ভেন্ডরের সাথে, তাহলে তো সে আর সেই
জিনিস আমাদেরকে দিবে না, যে আপনি টাকা দেন তারপর আমি জিনিস দিব, অথচ আপনি জিনিসটা ম্যাটেরিয়ালটা নিয়ে প্রসেস করে বিক্রি করেও কিন্তু টাকাটা দিতে পারি। তো যাই হোক, তো এটা ছিল প্রসেস। আমরা যদি ধাপ দেখি, 8টা ধাপের কথা বলছে এখানে। পারচেসিং প্রসিডিউর, সেটি হচ্ছে যে নিড রিকগনিশন, অর্থাৎ কি দরকার। সেকেন্ডলি আমরা চার্টে দেখতে পাচ্ছি সিলেকশন অফ সাপ্লায়ার টু, তারপর হচ্ছে যে সাপ্লায়ার সিলেক্ট হয়ে গেলে প্লেসিং অর্ডার, প্লেস হয়ে গেলে ফলো আপ, তারপর রিসিভিং এন্ড ইন্সপেকশন, দেন পেমেন্ট এন্ড ইনভয়েস, এন্ড তারপরে হচ্ছে রিসিভ মানে ওকে ম্যাটেরিয়াল ওকে আছে তাহলে পেমেন্ট করতে হবে। মেইনটেনেন্স অফ রেকর্ডস, তারপরে এগুলো সব রেকর্ডস রাখতে হবে, কার কাছ থেকে কতটুকু কি পরিমাণ কিনেছি, মেইনটেনেন্স অফ দ্য, তাদের সাথে রিলেশনশিপ, হাই হ্যালো। তো এই হচ্ছে টোটাল প্রসিডিউর ফর পারচেসিং। ওকে, তো বিজনেস পারচেস গুলো সাধারণত এভাবেই হয়ে থাকে। ওকে, মেথডস ফর ইভালুয়েটিং পারফরম্যান্স অফ সাপ্লায়ার। এখন যে জিনিসটা বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে পারচেস করার জন্য অনেকগুলো সাপ্লায়ার তোমাকে তাদের প্রাইস কোটেশন দিয়েছে। তো এই যে সাপ্লায়ার গুলো থেকে তুমি কোন সাপ্লায়ারটাকে বেছে নিবা, কেন নিবা এবং কিভাবে নিবা, বা সেটারও কিছু প্রসিডিউর বা টেকনিক রয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে মেথডস ফর ইভালুয়েটিং পারফরম্যান্স অফ এ সাপ্লায়ার। তো আমরা সাধারণত একটা সাপ্লায়ার পারফরম্যান্স ভালো হলেই কিন্তু তাকে ভোট দিব বা তার কাছ থেকে জিনিসপত্র নিব। তো সেটার জন্য আমরা কয়েকটি ভাগে ভাগ করে এটিকে আমরা কয়েকটি মেথডে অ্যানালাইসিস করতে পারি। প্রথম যে মেথডটি রয়েছে সেটি হচ্ছে ক্যাটাগরিক্যাল প্ল্যান, মানে হচ্ছে যে তুমি কি করবে, ক্যাটাগরাইজ করে ফেলবে তাকে, তার যে এটা রয়েছে, অর্থাৎ আমরা তাকে ক্যাটাগরাইজ করব। আমি জুম চ্যাটে তোমাদের ইয়েটা দিয়েছি, অ্যাটেন্ডেন্স শিটটা কাইন্ডলি ফিল আপ করে দিবে, আর বলতে পারবো না। ওকে, তাহলে কি হচ্ছে ক্যাটাগরিক্যাল প্ল্যান, বলা হচ্ছে এটা কিরকম, বলা হচ্ছে আন্ডার দিস মেথড the number of buying staff related with the supplier like receiving section, quality department, manufacturing department are required to access the perform of the supplier। মনে করো যে সহজ করে বললে ক্যাটাগরিক্যাল প্ল্যান, অর্থাৎ ক্যাটাগরি করব, ক্যাটাগরি এ বি, এ ক্যাটাগরি ভালো, বি ক্যাটাগরি খারাপ, সি ক্যাটাগরি আরো খারাপ। তাহলে তোমার যে এটার জন্য তোমার যে স্টাফ যারা কাজ করে, যারা পার্সেস ডিপার্টমেন্ট ফ্যাক্টরির ভিতরে, সবার ক্ষেত্রে সবার কাছ থেকে আমরা ডাটা নিব, যে যে ছেলেটা ডাইং এ কাজ করে, যে ডাই এই কোম্পানির ডাইসটা কিরকম, যে বলে বস এই কোম্পানির ডাইস তো ফ্যাব্রিকে লাগে না, বা এটাতে আরো বেশিক্ষণ ধরে চালাইতে হয়, আবার অন্য ডাইসের ক্ষেত্রে বলতেছে এটা সহজেই চালানো যায়। তো এই যে এই সমস্ত ডাটা থেকে, অর্থাৎ সারাউন্ডিং যারা কাজ করে তাদের কাছ থেকে ডাটা নিয়ে আমরা ক্যাটাগরি করতে পারি, যে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। তো তখন যখন আমাদের পার্সেসের সময় আসবে তখন আমরা অবশ্যই ক্যাটাগরি এ কে প্রাধান্য বেশি দিব, যতই কোটেশন সে কম দেখ, তাই না? ক্যাটাগরিক্যাল প্ল্যান হতে পারে এটা। সেকেন্ডলি যেটি হতে পারে সেটিকে বলা হচ্ছে যে ওয়েট পয়েন্ট মেথড। এখানে ওয়েট বলতে যেটি বোঝাচ্ছে, অর্থাৎ একটি নির্দিষ্ট ইস্যুকে বোঝাচ্ছে। বলা হচ্ছে যে the weight point method provides the quantitative data for each factor evaluation. The organization weights are assigned to each factor for evaluation. ওয়েট কি কি হতে পারে, যেমন সেটি হতে পারে কোয়ালিটি, সেটি হতে পারে মানে কখন ডেলিভারি করেছে, ত্রুটিপূর্ণ কিনা, এই পয়েন্টস গুলো এক একটা ওয়েট হতে পারে, বা এই পয়েন্টস গুলোর বেসিসেও কিন্তু আমরা ইভালুয়েট করতে পারি যে একজন সাপ্লায়ার কতগুলা দিছে সেটা ফ্যাক্ট না, একজন সাপ্লায়ার এর যে মনে করো 10টা দিছে, 10টার মধ্যে একজনের 2টাই সমস্যাযুক্ত, আরেকজন 10টা দিছে তার 7টা সমস্যাযুক্ত, আরেকজন 8টা দিছে তার মনে করো যে 6টাই সমস্যাযুক্ত। তাহলে এখানে কে কতটুকু দিয়ে কার পারফরমেন্স ভালো এইটা আমাদেরকে বের করতে হচ্ছে, সেটিকে আমরা বলতেছি ওয়েট পয়েন্ট মেথড। অর্থাৎ বিভিন্ন প্যারামিটার ঠিক করে সেই প্যারামিটারের এগেইনস্টে সেই কোম্পানি অথবা সেই যে যারা সাপ্লায়ার তাদেরকে ইভালুয়েট করা, সেটি হচ্ছে ওয়েট পয়েন্ট মেথড। আমরা দেখলাম ক্যাটাগরিক্যাল মেথড, ওয়েট পয়েন্ট মেথড। যেমন এখানে কোয়ালিটি, মনে করো তুমি ডেলিভারি হচ্ছে, গতবারের ডেলিভারি হয়েছে তার ভিতরে কোয়ালিটিকে তুমি 50 পয়েন্ট দিয়েছো, প্রাইসকে 30 পয়েন্ট দিয়েছো এবং টাইমলি ডেলিভারিকে 20 পয়েন্ট দিয়েছো। তাহলে যারা যত ভালো প্রোডাক্ট দিয়েছে তারা 50ও পেতে পারে বা কাছাকাছি পেতে পারে। প্রাইস, এই সবগুলোর মিলে অ্যানালাইসিস করে তাকে তুমি বলতেছো সে তার যার পয়েন্টস বেশি হবে সেই ভালো, তাই না? ওকে, এরপরে আরেকটি ভাগে আমরা ভাগ করতে পারি, সেটি বা ক্যাটাগরাইজ করতে পারি বা
অ্যানালাইসিস করতে পারি, ইভালুয়েট করতে পারি, সেটি হচ্ছে কোয়ালিটি রেটিং। বলা হচ্ছে যে পার্সেন্টেজ অফ কোয়ান্টিটি অ্যাকসেপ্টেড অ্যামং দ্য টোটাল কোয়ান্টিটি ইজ কল্ড কোয়ালিটি, অর্থাৎ কতগুলো দিচ্ছে আর কতগুলো অ্যাকসেপ্ট হচ্ছে বা উইথ কোয়ালিটি আসছে সেটা রেটিং। ইন আদার ওয়ার্ডস, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাটেরিয়াল ইজ জাজ অন দ্য বেসিস অফ ডিগ্রি অফ অ্যাকসেপ্টেন্স and the rejection. For this purpose, the comparison percentage degree of acceptance will be calculated in relation to the total lots received, and the price rating is done on the basis of net price. অর্থাৎ এটি কোয়ালিটি রেটিং যেটি বলা হচ্ছে, এখানে এটিকেও আমরা ওয়েট বলতে পারি সেপারেট করে। এটি অন্যান্য দিকের থেকে না তাকিয়ে আমরা শুধু যখন ইয়ের দিকে তাকাচ্ছি যে কোয়ালিটি, কার কোয়ালিটি কত ভালো, যে বস যেটি হচ্ছে যে কি ডাই, যে চাইনিজ ডাই অথবা অন্য কোনো সুইচ কালার, তাদের তো দাম বেশি, কিন্তু দাম বেশি হলেও তাদের কোয়ালিটি ভালো, তাহলে সেটি কিন্তু তখন প্রাধান্য পাবে কোয়ালিটি রেটিং এ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আরেকটি হচ্ছে যে কস্ট রেশিও প্ল্যান, এইভাবেই কিন্তু তাকে অ্যানালাইসিস করা যায়। বলা হচ্ছে আন্ডার দিস মেথড the vendor rating is done on the basis of various cost incurred for the procuring material from various suppliers. The cost ratio are ascertained in delivery, etc. The cost ratio is ascertained for different rating variables such as quality, price, timely delivery, etc. যখন কোয়ালিটির ইস্যু থাকবে না বা এই ধরনের ইস্যু থাকছে না, যখন আমরা কস্টের উপর জোর দিচ্ছি বা কস্ট রেশিও ক্যালকুলেট করছি যে কতগুলোর কস্ট কত বা কে কত কম দিচ্ছে, তো এই ধরনের তখন আমরা সেটাকে কস্ট রেশিও প্ল্যান বলছি। তো এটির মাধ্যমেও কিন্তু আমরা কোনো ইয়েকে অ্যানালাইসিস করতে পারি, কোনো ভেন্ডরকে অ্যানালাইসিস করতে পারি। আমাদের কিন্তু অবশ্যই আমরা চাই যে কে কত কমে আমাদেরকে দিতে পারে, আবার আমরা ভালো জিনিসও চাই। হ্যাঁ, যাই হোক, তো তোমাকে মনে করো সবাই খারাপ জিনিস দিচ্ছে, তাহলে সবাই খারাপ জিনিসের ভিতরে তাহলে যে কস্ট কম দিবে তোমাকে, তুমি তো তার কাছ থেকেই নিবে, তাই না? তাহলে আমরা দেখলাম কি কি মেথড, ক্যাটাগরিক্যাল প্ল্যান যেটি অর্থাৎ এটার সাথে জড়িত সবার কাছ থেকে ডাটা নিয়ে করা যেতে পারে। সেকেন্ডলি ওয়েট পয়েন্ট মেথড, অর্থাৎ কোয়ালিটি, টাইমলি ডেলিভারি এগুলোর উপর বেস করে অ্যানালাইসিস করা যেতে পারে। কোয়ালিটি রেটিং এর উপর সিম্পলি করা যেতে পারে, কস্টের উপর করা যেতে পারে। ওকে, তো চলো একটা ম্যাথ দেখি। এখানে বলা হচ্ছে যে এখানে একটা ডাটা দেওয়া রয়েছে, তুমি একজন এখন পারচেজ অফিসার, তুমি এখন কিভাবে এখান থেকে বেস্ট কোম্পানিটা সিলেক্ট করবা। বলা হচ্ছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল অন 3 ভেন্ডর, মানে তুমি মনে করো তোমাকে যারা সাপ্লায়ার A, B and C, using the data below determine the best source of supply under weighted point method and substantive your solution. কি বলা হচ্ছে, ভেন্ডর এ ডেলিভার 56 লটস ডেলিভারি করছে, 3টা রিজেক্ট হয়েছে এবং 2টা টাইমলি পৌঁছায়নি। দেখো এখানে কিন্তু 3টা ফ্যাক্টর, একটি হচ্ছে কতগুলো লট দিয়েছে, অর্থাৎ কতগুলো রিজেক্টেড হয়েছে, মানে কোয়ালিটি সম্পন্ন কতগুলো, ওকে, আর হচ্ছে কি টাইমলি ডেলিভারি হয়েছে কতটুকু। বি এর ক্ষেত্রে সাপ্লাইড লট 38, 2টা রিজেক্ট হয়েছে, 3টা দেরি করে আসছে। 42 এর সির ক্ষেত্রে 42 লট, 4টা রিজেক্ট হয়েছে, 5টা ডেলিভারি করে আসছে। তাহলে বলা হচ্ছে গিভ 40 ফর কোয়ালিটি এন্ড 30 ফর ওয়েট অফ দ্য সার্ভিস। এখন কোয়ালিটিকে 40 পয়েন্টস এবং যেটি হচ্ছে যে সার্ভিস কবে দিয়েছে অর্থাৎ ডেলি লেট কতখানি করেছে তার উপরে 30, এই দুটো পয়েন্টস দিয়ে এখন তোমাকে উপরের ডাটা থেকে অ্যানালাইসিস করতে হবে যে কোন কোম্পানির পয়েন্টস ভালো। তাহলে এখন দেখো সলিউশন কিভাবে করছে, যে কোয়ালিটি পারফরম্যান্স সমান সমান এখানে কত দিতে বলছে কোয়ালিটিতে 40, তাহলে 40% সেটি, ওকে 40% তোমার তো কিছু লেখা লাগবে না, না লিখলেও চলবে। সমান সমান কোয়ালিটি পারফরম্যান্স যদি আমরা বলি কোয়ালিটি অ্যাকসেপ্টেড বাই টোটাল কোয়ালিটি সাপ্লাইড, টোটাল কোয়ালিটি সাপ্লাইড কত 56, টোটাল কোয়ালিটি অ্যাকসেপ্টেড কত, 3টা যদি বিয়োগ দাও 56 থেকে, রিজেক্ট হয়েছে কয়টা 3টা, তাহলে 56 থেকে 3 বিয়োগ দিলে 53, 53টা কি হয়েছে অ্যাকসেপ্টেড হয়েছে, তাহলে কোয়ালিটি অ্যাকসেপ্টেড ইনটু কত পয়েন্টস দিতে বলছে 40, এখান থেকে একটা পয়েন্টস বেরোবে। সিমিলারলি একইভাবে তুমি যদি বের করো আমাদের যে বাকি 2টা রয়েছে সেই 2টাও তোমাকে বের করতে হবে। তো দেখো এখানে একেবারে বের করছে যে আমরা যদি এখানে দেখি যে ভেন্ডর এর জন্য, তাহলে 53/56 আমরা দেখলাম ইনটু 40 প্লাস আরো দুটো আরেকটা কোয়ালিটি আছে না এখানে, আরেকটা ওয়েট আছে না এখানে, সেটি কি ছিল টাইমলি ডেলিভারি, সেটার কত পয়েন্ট ছিল 30, টোটাল লট ছিল কত 56, দেরি করছে কয়টা 2টা,
তাহলে 56 থেকে 2 বাদ দিলে কত থাকে 54। তাহলে এই 54টা কারেক্টলি টাইমলি ডেলিভারি পৌঁছাইছে। আমি তো টাইমলি ডেলিভারির কথা বলছি। নাম্বার অফ কারেক্টেড লস সাইজ লট ডেলিভারিস অর্থাৎ আর নাম্বার অফ টোটাল ডেলিভারিস। তাহলে এখান থেকে আমি বের করতে পারছি এটা ভেন্ডর বি এর ক্ষেত্রে 38টা লট দিছে, তার ভিতরে হচ্ছে 2টা রিজেক্টেড, তাহলে 36টা ইনটু 40 কোয়ালিটি, আর হচ্ছে 38টা টাইমলি ডেলিভারি আসে নাই 3টা, তাহলে 35টা আসছে ইনটু 30 সেটা। একইভাবে 42টা লট 38টা অ্যাকসেপ্টেবল, 40 কোয়ালিটি তো গুণ আছে, 37 42টা ছিল 5টা লেট করছে, তার মানে 37টা তাহলে হচ্ছে কত ইনটু এখানে কত পয়েন্টস দিতে বলছে 30, তাহলে টোটাল তাহলে আমরা দেখতে পাচ্ছি 66.78। তাহলে এ ইজ দা বেস্ট রেটিং। তখন আমি কি করব, এ যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানির কাছ থেকে জিনিসপত্র নিব, কারণ তার পয়েন্টস বেশি। তাহলে কি হচ্ছে, কোয়ালিটি তোমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই ওয়েটের উপর বেস করে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। এখানে কিন্তু দুটো পয়েন্টস দেওয়া আছে, অর্থাৎ দুটো পয়েন্ট দেওয়া আছে। আমরা পরের ম্যাথে যাই। দেখো এটা একই ধরনের, একটু ম্যাথটা ভিন্ন করে দিয়েছে। বলা হচ্ছে ফ্লোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর রেকর্ড এ কোম্পানি ইনকামিং ম্যাটেরিয়াল ডিপার্টমেন্ট। তো আমরা দেখি এ বি সি তিনটা কোম্পানি, নাম্বার অফ লট সাবমিটেড 15, 10, 1, অ্যাকসেপ্টেড লস 12, 9, তাহলে রিজেক্টেড কয়টা, এখানে 3টা, এখানে 1টা, এখানে 0। এখন এখানে বলছে প্রপোর্শন অফ ডিফেক্টিভ লটস, অর্থাৎ প্রপোর্শন বের করছে যে 12টায় যদি 3টা রিজেক্ট হয় তাহলে 100টায় কয়টা। একইভাবে এটা পয়েন্টটা বের করছে। তুমি এটা বের করতেও পারো, নাও করতে পারো, যদি ছকে দেওয়া থাকে সেটা দিয়ে যদি বের করে দেওয়াই আছে এখানে, এটি তো আরো ভালো হলো, কারণ তোমাকে এখান থেকে ভাগ দিয়ে বের করে নিতে হতো। এখানে কিন্তু আরেকটি ওয়েট দেওয়া আছে বা আরেকটি তথ্য দেওয়া আছে, সেটি হচ্ছে প্রাইস। প্রাইস দেওয়া আছে, দেখো 15, 19, 20, 21 টাকা বা রুপিস, যেহেতু এটা ইন্ডিয়ান বোধহয় তাই রুপিস দেখাচ্ছে। ওকে, ফ্র্যাকশন ডেলিভারি কমিটমেন্ট, অর্থাৎ টাইমলি ডেলিভারি যে ফ্র্যাকশনটা, এখানে কয়টা ডেলিভারির আমরা তখন কি রেখেছিলাম যে 15টা দিছে, 3টা ঠিক মতো পৌঁছাইতে পারে নাই, তো সেই জন্য আমরা তখন ওইভাবে বের করে নিয়েছিলাম। কিন্তু এখানে ফ্র্যাকশনটাই দিছে, ওই বের করা লাগবে না, সরাসরি তোমাকে ফ্র্যাকশনটা দিছে 0.90, 0.98, 0.94 এই পরিমাণ হচ্ছে এটা দেরি হয়েছে। তা আমরা এখানে বলছে যে ফ্যাক্টর ওয়েট ফর কোয়ালিটি, ডেলিভারি এন্ড প্রাইস, কত কত দিব, 40 দিব কোয়ালিটিতে, ডেলিভারিতে 35, প্রাইসে দিব 25। এখন আমাকে এই তথ্য থেকে আমার ভেন্ডর অ্যানালাইসিস করতে হবে। আমার পয়েন্টস দিছে কয়টা, 3টা পয়েন্টস দিছে, কোয়ান্টিটি, ডেলিভারি এন্ড প্রাইস। চলো দেখি। সূত্র একই সূত্র, কি প্রথমে কোয়ালিটি, কোয়ালিটি মানে কি, কতগুলো লট সাবমিট করছে বাই কতগুলো অ্যাকসেপ্টেড হয়েছে, আগের সূত্র, গুণন কত পয়েন্টস দেওয়া আছে কোয়ালিটির জন্য 40। ওকে, তারপরে আসি আমরা ডেলিভারি, তাহলে নাম্বার অফ লট সাবমিটেড, নাম্বার অফ অ্যাকসেপ্টেড লটস, যদিও আমাদের নাম্বার অফ অ্যাকসেপ্টেড লটস নাই কিন্তু সেটির কি দেওয়া আছে, ফ্র্যাকশন, অর্থাৎ এই ফ্র্যাকশনটা দেওয়া আছে, নাম্বার অফ লটস বাই নাম্বার অফ সাবমিটেড উইথিন টাইম, এটার ফ্র্যাকশনটা দেওয়া আছে। ওকে, ইনটু ওয়েট ফর ডেলিভারি, কত আমাদের দেওয়া আছে অঙ্কে 30। তারপর হচ্ছে প্রাইস, এটি আরেকটি ওয়েট, নতুন 3টি ওয়েটস এখানে যুক্ত করা হয়েছে। প্রাইসটার ক্ষেত্রে কি হবে, লোয়েস্ট প্রাইস সবচেয়ে, প্রাইস অফ লট, তোমার 3টা প্রাইসের ভিতরে সবচেয়ে লোয়েস্ট কত 15, এবং যে প্রায় লটেরটার জন্য বের করবা সেই লটের প্রাইস। ওয়েটের জন্য কত দিতে বলেছে, ওয়েটের জন্য 25 দিতে বলেছে তোমাকে। এই হচ্ছে তোমার পয়েন্টস। তাহলে এখন তুমি বের করো, কোয়ালিটির ক্ষেত্রে 15টা ছিল, 12টা ঠিকঠাক মতো আসছে, কোয়ালিটি ফুল অ্যাকসেপ্টেড হয়েছে, ইনটু এখানে পয়েন্টস কত 40, প্লাস এখানে হওয়ার কথা ছিল কয়টা, তাইলে 15 বাই উপরে হওয়ার কথা ছিল 3 না, 3 না, মানে এখানে যদি যে কয়টা লস্ট হবে সে কয়টা, একটা লস্ট হলে উপরে হওয়ার কথা ছিল 11টা, কিন্তু আলটিমেট কিন্তু এখানে এটার পরিবর্তে সরাসরি দেওয়া আছে 0.94, ঠিক আছে, সেজন্য এটা না বসিয়ে এখানে সরাসরি 94 বসিয়ে দিয়েছে। তো এটা যদি এখানে নাও দিত তাহলে তোমাকে এখানে ইয়ের কথা বলে দিত,
তো যেহেতু তোমার রিজেক্টেড অর্থাৎ টাইমলি ডেলিভারি পৌঁছাইছে কিনা এই কথা বলে দিত। ওকে, তাহলে সরাসরি এটা বসিয়ে দিলাম। কত, সরি এখানে 35 ওয়েট দেওয়া আছে, তাহলে 35 প্লাস, তাহলে এই লয়েস্ট প্রাইস অফ লট 15, লয়েস্ট প্রাইস 15 ইনটু 25। একইভাবে 9টা ছিল, 10টা ছিল, 9টা অ্যাকসেপ্টেড ইনটু 40.98 ছকে দেওয়া আছে। ছকটা এই পাশে একটা ইমেজ দেওয়া লাগবে, বুঝতে পারছি, নাহলে হয়তো তোমরা বুঝতে পারছো না। ইনটু 35, তারপরে হচ্ছে 15, 19, 25, 19 হয়েছে। দেখো প্রাইসটা চেঞ্জ হচ্ছে নিচের, লোয়েস্ট প্রাইস হাইয়েস্ট প্রাইস, মানে লোয়েস্ট প্রাইসটা 15 ঠিকই আছে। 1 ইনটু 40, এটা তো 1, আর তো কিছুই নাই, একটাই ছিল। ইনটু 90 ইনটু 35, সেটি হচ্ছে ডেলিভারি। আর 15 ইনটু 21 ইনটু 25 সমান সমান এটি হচ্ছে তার প্রাইস। তাহলে 8.357। তাহলে এখন দেখো তো এখানে যে কোনটা সবচেয়ে বেশি, আমরা দেখতে পাচ্ছি 90.036। তাহলে বি সিলেক্টেড উইথ দ্য হায়ার রেটিং। তাহলে আমরা কার কাছ থেকে প্রোডাক্টটা নিব? তাহলে আমরা বি এর কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করব। ঠিক আছে, তাহলে এভাবেই আমাদের এই ম্যাথ গুলো সলভ করতে হবে। এই ম্যাথ গুলোতে এইরকমই ডাটা থাকতে পারে অথবা একটু ঘুরিয়ে থাকতে পারে, একই জিনিস। তাহলে আমরা নিশ্চয়ই এখন আমাদেরকে যদি ডাটা দেওয়া হয়, তাহলে কোন ভেন্ডর বা কোন কোম্পানি বা কার কাছ থেকে আমাদের পারচেস নেওয়া উচিত, পারচেস করা উচিত, সেটি কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো। ওকে ওকে, হোপফুলি এবার আমরা সর্বশেষে চলে এসেছি, জি স্যার। আমরা দিয়ে শেষ করে ফেলবো। সেটি হচ্ছে যে 1 মিনিট আমি একটু দেখে নিই কতটুকু আছে। ওকে, যেহেতু 3 মিনিট আছে আর, সেটি হচ্ছে ইজি ওয়েজ টু ইমপ্রুভ দ্য পারচেসিং। আমরা কিভাবে পারচেসিংটা ইজি করতে পারি, তাড়াতাড়ি করতে পারি বা সহজেই করতে পারি, সেটি যেমন এখানে কতগুলো পয়েন্টস আলোচনা করা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে যে সেন্ট্রালাইজ পার্সিং। আমরা যখন সেন্ট্রালাইজ পার্সিং করব তখন আসলে ঝামেলাটা কম হবে। যেমন তোমার বাড়ির ক্ষেত্রে যদি তুমি একবার তেল দরকার, একবার পেঁয়াজ দরকার, একবার সাবান দরকার, এভাবে কিনে নিয়ে আসো, তাহলে সেটি কিন্তু বারবার যেতে হচ্ছে। বাট তোমার কতগুলো কি কি লাগবে সেটা যদি একটা লিস্ট নিয়ে যাও, সবগুলো একবারে কিনে নিয়ে আসো, তাহলে তোমার জন্য কিন্তু পার্চেসিংটা সহজ হবে। ফ্যাক্টরির ক্ষেত্রেও কিন্তু তাই, বিজনেসের ক্ষেত্রেও তাই। প্ল্যান ফর পার্চেস, অবশ্যই প্ল্যান থাকতে হবে কোথা থেকে কোনটা কি কিনবে। তুমি রাত্রেবেলা শুয়ে শুয়ে প্ল্যান করো যে না, এই হাটে গেলে হাঁসের দাম কম পাওয়া যাবে, তাহলে আমাকে এইখান থেকে হাঁস কিনতে হবে। হ্যাঁ, লাইক ফোকাস অন দ্য কোয়ালিটি, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য কোয়ালিটি। তুমি যার কাছ থেকে কিনতেছো, তুমি তো অবশ্যই টাকা দিয়ে কিনতেছো, সো তুমি যদি 2 টাকা বেশি দিয়ে ভালো কোয়ালিটি পাও, ডেফিনেটলি তুমি সেটি নিবে। তো এই কোয়ালিটির উপর বেস করেও কিন্তু পার্চেসিংটা সহজে করা হয়, কারণ জিনিস যেটা ভালো, কি দাম তার একটু বেশি নাকি। তো যাই হোক, অনেক সময় খারাপ হয়ে থাকে। পার্চেস লোকালি, অনেক সময় দেখা যায় যে জিনিসটা আমাদের লোকালি কেনা আমার জন্য বেনিফিটেড হচ্ছে, যে ওই হাঁস যদি আমি হাটে না গিয়ে গ্রামে কিনি, তাহলে সেটি আমি আরো কয়েক টাকা কমে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার লোকালি পারচেস করাটাই বেটার হচ্ছে। তো কোম্পানিগুলো মাঝে মাঝে র ম্যাটেরিয়াল বাইরে থেকে না নিয়ে এসে ইন্টারনাল যে থেকে কিন্তু কেনে। বিল্ড লং টার্ম রিলেশনশিপ, ওই যে বললাম সাপ্লায়ারের সাথে যখন লং টার্ম রিলেশনশিপ থাকবে, তোমার একটা মেইলে যথেষ্ট তোমাকে পণ্য পাঠিয়ে দেওয়ার। এক্সপ্লোরিং আউটসোর্সিং, অবশ্যই কেনার সময় তোমাকে আউটসোর্সিং এক্সপ্লোর করতে হবে। তো তুমি কিভাবে জানলা যে ওই হাটে হাঁসের দাম কম? তুমি তো আগে এক্সপ্লোর করেছো, গিয়েছো, ঘিরে শুনেছো। তো এইভাবে যারা মনে করো সুতার মার্কেট, ঠিক আছে, ফেব্রিকের মার্কেট, এগুলো ঘোরাঘুরি করে যারা পারচেস করে। আন্ডারস্ট্যান্ডিং ইউর ইনভেন্টরি ক্যারিং কস্ট, যে তুমি যে মনে করলা এখন টাঙ্গাইলে শাড়ি পাওয়া যায় করটিয়ার হাটে, সেটি হচ্ছে বস্তা ধরা অর্থাৎ কেজি ধরা বা পিস ধরা। তো এখন আমি করটিয়ার হাট থেকে নিয়ে আসতে তো আমার উত্তরবঙ্গে নিয়ে আসতে খরচ আছে না। সো আমি তাহলে এত দূর না গিয়ে এখান থেকে কোথা থেকে কিনতে হবে, অথবা কোনো ট্রাক আসতেছে ওই দিক থেকে, এরকম সেখানে উঠাই দিলে আমার ক্যারিং কস্টটা কস্ট পড়বে। তো যাই হোক, এগুলো সাহায্যে করা যায়। বলা হচ্ছে যে বেস্ট সাপ্লাই চেইন মানে রিয়েল টাইম ডিমান্ড, নেগোশিয়েট কনস্ট্যান্টলি। ই পার্চেসিংটা এখন খুবই জনপ্রিয়, যেটা হচ্ছে ইলেকট্রনিক পার্চেসিং। আমরা সবাই জানি আমাদের যেমন বেচা, আমরা কি ওই যে বলে না অ্যাডভার্টাইজমেন্ট, যে বেচে দিন OLX.com, বিক্রয়.com, ঠিক আছে, এই পার্চেসিং আমরা করি। যেহেতু এখন কোভিড, আমরা সবাই আসলে ঘরবন্দি, সেজন্য একই সাথে আমরা তো ফ্যাক্টরিতে অনেকেই ইআরপি সিস্টেমের সাথে পরিচিত, সেখানে আমরা ই রিকুইজিশন দেই, ই সোর্সিং করি, হ্যাঁ, টেন্ডারিং করি। সোর্সিং যে হাটে হাটে গিয়ে করতে হবে এমনটা নয়, ই সোর্সিং করি, ই টেন্ডারিং, ই রিভার্স অ্যাকাউন্টিং, ই অ্যাডমিনিস্ট্রেশন।
ওকে, সর্বশেষ যেটি পারচেজ অফিসারের রেসপন্সিবিলিটি, অবশ্যই অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। বলে রিসার্চ পটেনশিয়াল ভেন্ডর খুঁজে বের করে তারই করতে হবে। কম্পেয়ার দা কে কত দিতে চাচ্ছে সেটা নেগোশিয়েট করতে হবে। ট্র্যাক অর্ডার, কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। তারপরে